আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 218 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুদের থার্ড ইউনিট টেস্টের অর্থাৎ থার্ড সাবমিটিভ পরীক্ষার পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 2 নম্বর স্কুল হয়েছে গভ স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। 1 নম্বর কোশ্চেন দেখো, একটি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে কি কি চাষাবাদ হয়? লিখবে ধান, পাট, স্কোয়াশ, ফুল, কমলা লেবু, নাশপাতি, কলা, বাদাম প্রভৃতির চাষাবাদ হয়। ক্ষয়ের প্রশ্ন, মাটির পুতুল যারা তৈরি করেন তাদের কি বলে? লিখবে তাদের পটুয়া বলে। গয়ের, চাষাবাদ শুরু করার পর কোন সমাজ তৈরি হলো? লিখবে কৃষি সমাজ। ঘয়ের, পুরুলিয়ায় কোন নৃত্য বিখ্যাত? ছৌ নৃত্য। উঙয়ের, মেঘালয়ের একটি বিখ্যাত বনভূমির নাম লেখো। মফলং পবিত্র বনভূমি। চয়েরটা, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? লিখবে লেপচা মিউজিয়াম অবস্থিত দার্জিলিং জেলার কালিম্পংয়ে। ছয়ের, মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেছিলেন? 1869 সালে 2রা অক্টোবর। বর্গী চয়ের, সূর্য মন্দির কোথায় অবস্থিত? লিখবে পুরীতে অবস্থিত। হাতালো ছয়ের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত? লিখবে বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। ইংয়টা, একজন বিখ্যাত বাউল সাধকের নাম লেখো। লিখবে লালন ফকির। 2 প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টা যাযাবর সমাজ কাকে বলে? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে আমাদের পরিবেশ বই রয়েছে তার 122 পাতায়। আচ্ছা, এমন একটি জনগোষ্ঠীর নাম লেখো যারা এখনও যাযাবর সমাজের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমে আমরা দেখে নেব যাযাবর সমাজ কাকে বলে। তোমাদের বইয়ের 122 পাতায় পেয়ে যাচ্ছ পরিবেশ বইতে। লিখবে যে একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়। আচ্ছা, এমন একটি জনগোষ্ঠীর নাম লেখো যারা এখনও যাযাবর সমাজের অন্তর্ভুক্ত। লিখবে বেদুইন। ক্ষয়ের প্রশ্ন, জলসেচ ব্যবস্থা কাকে বলে? চাষের ক্ষেত্রে এটি কেন গুরুত্বপূর্ণ? এই উত্তরটা তোমরা তোমাদের যে আমাদের পরিবেশ বই রয়েছে তার 125 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, জলসেচ ব্যবস্থা লিখবে যে নদীর জল সারা বছর ধরে রাখা হতো, ওই জলকে চাষের কাজে ব্যবহার করা হতো। আমাদের দেশে চাষিরা বিভিন্ন নদীর জলকে একইভাবে সেচের কাজে লাগাতো, এমনকি কুয়ো নালা থেকে জল তোলার যন্ত্র ব্যবহার করা হতো। আর এই কোশ্চেনের পার্ট অংশে যেটা বলা হয়েছে দেখো যে চাষের ক্ষেত্রে এটি কেন গুরুত্বপূর্ণ। এই উত্তরটা লিখবে যে মাটি তৈরির পর তো বীজ ফেলা হয় মাটিতে। বীজ ফেলার আগে জমির আগাছা পরিষ্কার করতে হয়, আর বীজগুলোকে বাঁচিয়ে রাখতে মাটিতে জল থাকা দরকার। এবার অনেক সময় কি হয় বলো তো, চাষের জমি শুকিয়ে গেলে বীজ থেকে চারা গাছ বের হয় না। আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, গয়েরটা, কিভাবে প্রাচীন স্থাপত্য সৌধ ভাস্কর্য ধ্বংস হয়ে যাচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই গয়ের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে আমাদের পরিবেশ বই রয়েছে তার 157 পাতাতে। দেখো, পৃথিবীতে অনেক স্থাপত্যই কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরনো। ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টিতে সেগুলির অনেক ক্ষতি হয়েছে। কোণারকের মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল। এরপর লিখবে যে কলকারখানার গাড়ির ধোঁয়া ধুলোতেও স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে। তাজমহলের সাদা মার্বেল পাথর সব এখন আর সাদা নেই, তার গায়ে কোথাও কালচে কোথাও হলদে ছাপ পড়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও একই অবস্থা। তারপর লিখবে অনেক সময় কিছু মানুষ স্থাপত্য ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে, পানে পিক ফেলে, দেয়ালে নাম লেখে। এইভাবে অনেক সুন্দর জিনিস নোংরা ও নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো ঘয়েরটা, জল দূষণের 2টি কারণ লেখো, জল দূষণ প্রতিকারের 2টি উপায় লেখো। আচ্ছা, এই উত্তরটা আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে ভূগোল বই রয়েছে সেই ভূগোল বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি। জল দূষণের তোমাদের বলা হয়েছে যে 2টি কারণ
লেখার কথা বলা হচ্ছে। এখানে দেখো শিল্প কারখানা থেকে জল দূষণ কীভাবে হচ্ছে, গৃহস্থালী থেকে জল দূষণ, তারপর কৃষিক্ষেত্র থেকে জল দূষণ, তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ, খনিজ থেকে দূষণ, খনিজ তেল থেকে দূষণ, তারপর 6টা দেখো তাপীয় দূষণ, বায়ু দূষণের কারণে জল দূষণ, আর্সেনিক দূষণ, এতগুলো রয়েছে। তোমরা এর থেকে যে কোনো পছন্দ মতো তোমাদের দুটি লিখবে। আর জল দূষণ প্রতিকারের উপায় দেখো, আমি এটাও তোমাদের সপ্তম শ্রেণীর বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমাদের এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো দুটো উপায় তোমরা লিখবে, প্রতিকারে দুটো উপায় এখান থেকে তোমরা লিখে নেবে। আমরা চলে আসি পরের প্রশ্ন। দেখো উঙ্গয়টা, টেরাকোটা কি, এটি কেন সহজে নষ্ট হয় না? এই উঙ্গয়ের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে এই পরিবেশ বই রয়েছে, আমাদের পরিবেশ, তার 153 পাতাতে পেয়ে যাবে। দেখো নরম মাটি দিয়ে নানান মূর্তি ও নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। আর তারপরের কোশ্চেন ছিল যে এটি সহজে নষ্ট হয় না কেন? দেখো বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়, আর শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। এইবার আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 3 দাগের বলা আছে টিকা লেখো কয়েকটা মাতৃতান্ত্রিক সমাজ ও পিতৃতান্ত্রিক সমাজ। প্রথমে আমরা মাতৃতান্ত্রিক সমাজ জেনে নিই। দেখো মাতৃতান্ত্রিক সমাজ হলো মহিলা দ্বারা পরিচালিত ব্যবস্থা। সেখানে প্রতিটা মানুষ তার মায়ের নামে পরিচিত হয়। সুপ্রাচীন কালে সকল আদিম গোষ্ঠী ছিল মাতৃতান্ত্রিক। মহিলারাই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিত এবং সমাজে তারা বিশেষভাবে সম্মানিত হতো আর পুরুষদের তুলনায় উচ্চ মর্যাদা লাভ করত। এবার চলে আসবো পিতৃতান্ত্রিক সমাজ। পিতৃতান্ত্রিক সমাজ হলো যেখানে পুরুষেরা রাজনৈতিক, সামাজিক, নৈতিক, অর্থনৈতিক সুবিধা ভোগ করবে। সম্পত্তি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদেরই প্রাধান্য স্থাপন থাকবে, তারাই প্রাধান্য স্থাপন করবে। আর পরিবারে পিতা বা গুরুজন স্থানীয় পুরুষদের প্রাধান্যই প্রতিষ্ঠিত থাকবে। এবার চলে আসি আমরা ক্ষয়েরটা। দেখো বিশ্ব নয়, এই উত্তরটা তোমাদের যে আমাদের পরিবেশ বই আছে তার 151 পাতায় পেয়ে যাচ্ছ। 151 পাতায়। দেখো প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তাঁর শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতো বলে তাদের 29 বলা। তো 20 মানে 20 আর 9 যোগ করলে 29। 29রা অকারণ গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। এটা তোমাদের যে আমাদের পরিবেশ বই আছে তার 151 পাতাতে রয়েছে। গয়েরটা দেখো সুন্দরলাল বহুগুণা, এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের যে আমাদের পরিবেশ বই আছে তার 152 পাতাতে। দেখো আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয়, আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামগুলোকে ঘিরে রয়েছে বন। একসময় জ্বালানি ও কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলো। গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরলো, সবাই মিলে বাধা দিল। গাছ বাঁচাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুণা। গ্রামের মানুষদের বোঝালেন, গোটা হিমালয় জুড়ে হাঁটলেন। তখন ভারত সরকার হিমালয়ের নিচে জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করলেন। গ্রামের মানুষরা এইভাবে নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করল। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ঘয়েরটা। দেখো মহাত্মা গান্ধীর অবদান। লিখবে যে ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। 1942 সালে তাঁর নেতৃত্বে সংগঠিত হয় ভারত ছাড়ো আন্দোলন। করেঙ্গি মরেঙ্গি স্লোগানের মধ্য দিয়ে তিনি মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার স্পৃহাকে জাগিয়ে তোলেন। সত্য, ন্যায় এবং অহিংসার প্রতি গান্ধীজি সারা বিশ্বজুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 4 দাগে। দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? লিখবে সান্তাকফু। ক্ষয়ের পশ্চিমবঙ্গের দুঃখের নদ কাকে বলা হয়? দামোদর নদকে। গয়ের কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লিখবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঘয়েরটা এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি? গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। উঙ্গয়ের উত্তর 24 পরগনার সদর শহর কোনটি? লিখবে বারাসাত। তাহলে আমার প্রিয়
চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 218 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুদের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে 3rd ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্ন। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।